ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আমি খুব ভালো আছি। হ্যাপি উইথ অ্যামিতে আপনাদের সকলকে স্বাগত। মানালিতে আজ আমাদের সেকেন্ড ডে। সকালবেলা তিনজনে ঘুম থেকে উঠেই একদম রেডি হয়ে ব্রেকফাস্টটা সেরে নিয়ে বেরিয়ে পড়ছি বরফের পাহাড় দেখব বলে। কারণ মানালিতে আসার মেন উদ্দেশ্যই ওটা, বরফের পাহাড় দেখব। তো আজ সেই দিন, তাই তিনজনের মুখেই প্রচণ্ড হাসি, প্রচণ্ড খুশিতে আছি যে কখন আমরা গিয়ে বরফে পৌঁছাবো। মানালিতে এসে বরফের পাহাড় দেখার জন্য জনপ্রিয় বেশ কতগুলো জায়গা রয়েছে, যেমন রোহতাং পাস, সোলাং ভ্যালি, শিশু, গুলাপা। কিন্তু এই সব জায়গাগুলোতে না সব সময় সব জায়গায় বরফ পাওয়া যায় না। তাই আমরা যে সময় যাচ্ছি সেই সময় আমরা মূলত অটল টানেল, সোলাং ভ্যালি এবং শিশু ভিলেজেই বরফ পাবো। তাই এই তিনটে জায়গায় আজকে আমরা ঘুরতে যাচ্ছি। আমাদের হোটেলের রিসেপশনটা খুব সুন্দর করে সাজানো থাকতো। সেখানে দুটো পশমের ভেড়া রাখা থাকতো। আর অ্যামি কি করতো, প্রতিদিন হোটেল থেকে বেরোনোর সময় এই ভেড়া দুটোকে একবার করে আদর করে বেরোতো। যাই হোক, হোটেল থেকে বেরিয়েই আমাদের গাড়ি দাঁড়িয়েই ছিল। গাড়িতে উঠেই সোজা রওনা দিলাম। सोलंग वैली में तो अब बर्फ नहीं मिलेगा। सोलंग वैली में नहीं होगा, कम होगा, होगा तो होगा साइड साइड में सोलंग वैली होके ही तो हम लोग जाएंगे। গাড়িতে উঠে জানতে পারলাম যে সোলাং ভ্যালিতেও আমরা বরফ পাবো না, বরফ পাবো অটল টানেল আর শিশু গ্রামে। তো যাওয়ার পথে যেহেতু সোলাং পড়বে, চলুন সোলাংটা আপনাদের একটু দেখিয়ে দিই। When you feel low, you can still go. Even when you feel slow, you can still go. Even when there's no hope, you can still go. I never answer. এই দেখ বরফ মাম্মা, এটা বাবা সেটা বরফ কিন্তু সাদাটা এর উপর থেকে। রাস্তা যত এগোচ্ছে, রাস্তার পাশে বরফ পড়ে থাকার অভিজ্ঞতাটা খুবই মনোরম। এবং আমরা এতটাই এক্সাইটেড যে যেখানেই রাস্তায় একটু বরফ দেখতে পাচ্ছিল, প্রীতম অ্যামিকে ডেকে ডেকে দেখাচ্ছিল। Go, 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 yo, go, go, go. আমি তো কোনো ট্রাভেল ব্লগার নই, আমি শুধুমাত্র আমার ট্রাভেল এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করি, যাতে আপনারাও ভিডিওর মাধ্যমে এই জায়গাগুলো একটু ঘুরে দেখতে পারেন। এসে পৌঁছালাম সোলাং ভ্যালিতে। সোলাং ভ্যালি পুরো সাদা বরফে মোড়া সুন্দর একটা জায়গার ভিডিও দেখে এসেছিলাম। আর এসে দেখলাম পুরো গড়ের মাঠ, একটুও বরফ নেই। আর এখানে যে দুঃসাহসিক যে অ্যাক্টিভিটিগুলো হয়, যেমন প্যারাশুটিং, প্যারাগ্লাইডিং, ঘোড়ায় চড়া, মিনি ওপেন জিপ চালানোর মতো অ্যাক্টিভিটিগুলো সবই প্রায় এখন বন্ধের দিকে, কারণ এখানে কোনো বরফের চিহ্ন মাত্র নেই। যাই হোক, কিছুক্ষণ সোলাংটা দেখে আবার আমরা রওনা দিলাম অটল টানেলের উদ্দেশ্যে। Or the highway, and in the driveway is a nice range. 'Cause I grind through the climb. মোহময়ী মানালি যেন মত্তের বুকে এক টুকরো স্বর্গ। তাই বোধহয় হিন্দিতে মানালিকে বলে ধরতি কা স্বর্গ। প্রকৃতির এই সুন্দর মায়াবী রূপের চারিদিকে তাকালে যেন ছবির মতো সুন্দর, এত অপূর্ব যে কি বলবো। চারিদিকের এই প্রাকৃতিক দৃশ্য দেখলে মনে হচ্ছে হঠাৎ করে যেন আমরা স্বর্গেই এসে পড়লাম। ছোটবেলায় যে সিনারিগুলো আঁকতাম, তুষার আবৃত পাহাড়ের চূড়া, গভীর সবুজ উপত্যকা, কোথাও কোথাও আবার কলকলিয়ে ঝর্ণা বয়ে চলেছে, মানালিতে এসে যেন ছোটবেলার সেই ছবি আঁকা সিনারিগুলো চোখের সামনে দেখতে পাচ্ছি। প্রকৃতির এই অপূর্ব শোভা দেখতে দেখতে আমরা এসে পড়লাম অটল টানেলে। Repeat in your brain till you're feeling no more pain. Never slow yourself down, you can do some more. Push past all the pain and you'll find a door. Open it up and finally explore everything that you thought you could never do before. And even when you feel low, you can still go. Even when you feel slow, you can still go. Even when there's no hope, you can still go. I never answer to no, man, I still go. Go, 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 go. 10,000 ফুট উপরে অবস্থিত অটল সুড়ঙ্গ বিশ্বের দ্বিতীয়তম হাইওয়ে সুড়ঙ্গ। 9.02 কিলোমিটার দীর্ঘ এই সুড়ঙ্গটা সারা বছর ধরে মানালিকে লাহুল ও স্পিতি উপত্যকার সাথে সংযুক্ত করে। এটার নামকরণ করা হয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর নামে, তাই এর নাম অটল টানেল। অটল টানেলটি মূলত লাহুল স্পিতি উপত্যকার সাথে মানালি সারা বছর সড়ক পথে যে যোগাযোগ স্থাপন এবং ভ্রমণের সময় কমানোর জন্যই কিন্তু তৈরি করা হয়েছে। এটা মূলত ভারতের সেনাদের কথা মাথায় রেখে এবং এখানকার যারা দুর্গম অঞ্চলের মানুষরা যারা রেগুলার যাতায়াত করেন তাদের কথা চিন্তা করেই এই টানেলটা বানানো হয়েছে। টানেলটা মানালি ও লেহের মধ্যে প্রায় 46 কিলোমিটার রাস্তা কিন্তু কমিয়ে দেয়। আমরা অটল টানেলে এন্ট্রি করেছিলাম অটল টানেলের সাউথ পোর্টাল দিয়ে, যেটা মানালির দিকে, এবং এক্সিট করছি নর্থ পোর্টাল দিয়ে, যেটা লাহোলের দিকে। অটল টানেল থেকে বেরোনোর পর আমরা একটা ব্রিজ ক্রস করব। এই ব্রিজটার নাম হচ্ছে চন্দ্রা ব্রিজ, যেটা চেনাব নদীর ওপর বানানো হয়েছে। এবং তার বাঁ পাশে আমরা খেয়াল করব একটা টানা একটা রিভার চলে গেছে। এই নদীটার নাম হচ্ছে চন্দ্রা রিভার। এটা চেনাবের কিন্তু একটা উপনদী।
যাই হোক, ওই যে দূরে দেখা যাচ্ছে অটল টানেল আর বিশাল আকারের পাহাড়। এই পাহাড় কেটে তৈরি হয়েছে এই সুড়ঙ্গটা। বিরাট পাহাড় মানেই হচ্ছে বড় প্রতিবন্ধকতা, আর এই অটল টানেল তৈরি হওয়ার পর এই প্রতিবন্ধকতা অনেকটাই কেটে গিয়েছে। 2020 সালের 4 অক্টোবর এই অটল টানেল প্রথম উদ্বোধন হয়। প্রচুর মানুষ এই অটল টানেলের জন্য কাজ করেন এবং প্রচুর মানুষ যারা এখানে কাজ করতে এসে প্রাণও হারায়। যাই হোক, আজকে অটল টানেলের জন্য আমরা অনেকটা যাতায়াতের সুবিধা পাচ্ছি। এবার আমরা এগোচ্ছি শিশু গ্রামের দিকে। অটল টানেল থেকে বেরোনোর পর যেন সৌন্দর্য চারিদিকে আরো বেড়ে গেছে। চারিদিকে শুধু বরফ আর বরফ, আর ঝকঝকে নীল আকাশ আর কনকনে ঠান্ডা চারিদিক। অপূর্ব শোভা। আর দূরের পাহাড়গুলো দেখে মনে হচ্ছে যেন লাদাখের রাস্তায় এসে পড়লাম। হিমাচল প্রদেশে বেশ কয়েকটি বিখ্যাত গ্রাম রয়েছে, যেমন শিশু, মালানা, রাসুল, গুনেহার। এইগুলোর মধ্যে প্রতিটা জায়গারই কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য, সংস্কৃতি এবং ঐতিহ্যের জন্য প্রতিটা জায়গায় খুব জনপ্রিয়। তার মধ্যে আজকে আমরা একটা সুন্দর গ্রাম দেখতে যাচ্ছি, যার নাম হলো শিশু। শিশুর দূরত্ব চন্দ্রা ব্রিজ থেকে প্রায় 7 কিলোমিটার আর মানালি থেকে 40 কিলোমিটার। যাওয়ার পথে নদী, ঝর্ণা সবকিছু দেখারই সৌভাগ্য হলো। নদীর পাশ দিয়েই এই শিশু যাওয়ার রাস্তা। এক পাশ দিয়ে রাস্তায় আমরা গাড়ি নিয়ে ছুটছি, আরেক পাশ দিয়ে নদীও আমাদের সাথে ছুটে চলেছে। Hey, I got something to say. I'm just so sick of hearing everyone complain. I know it's tough and I know there's pain. হাইওয়ে ফেলে একটু ভাঙাচোরা পাহাড়ি রাস্তায় পড়তেই বুঝে গেলাম শিশু আমরা এসে পড়েছি। আর বেশ চারিদিকে ভিড়ও রয়েছে, কারণ আমাদের মতো এখানে কিন্তু সবাই প্রায় বরফ দেখতে এসছে। যাই হোক, শিশুর এক পাশে রয়েছে ম্যানমেড শিশু লেক, আর সেই শিশু লেকের আশেপাশেই গাড়ি রাখার সুন্দর পার্কিং এর ব্যবস্থাও রয়েছে। এত বড় বরফের পাহাড়ের মাঝে আবার খাবার দাবারেরও সুবন্দোবস্ত রয়েছে। এত দূর আসার পর আমাদের বেশ খিদে পেয়ে গেছিল, তাই ম্যাগি আর হাক্কা নুডলস দিয়েই আমাদের দুপুরের লাঞ্চটা সেরে নিলাম। এছাড়াও এখানে ভাত, রাজমা, চিকেন, সবজি, পকোড়া, আলু পরোটা, চা, কফি সমস্ত কিছুই কিন্তু পাওয়া যাচ্ছিল। যাই হোক, এবার খাওয়া দাওয়া সেরে আমরা একটু পোশাক ভাড়া নিলাম, কারণ এখানে বরফে যাওয়ার জন্য ওয়াটারপ্রুফ জ্যাকেট, জুতো সমস্ত কিছু ভাড়া পাওয়া যায়। তো অ্যামির জন্য একটা ফুল জ্যাকেট আর এখানকার বরফের জুতো নিলাম। আর আমাদের জ্যাকেটটা যেহেতু ওয়াটারপ্রুফ ছিল, তাই আমরা আর জ্যাকেট ভাড়া নিইনি, আমাদের শুধু জুতোটাই ভাড়া নিলাম। এখানে জ্যাকেটের ভাড়া নেওয়া হচ্ছিল 500 টাকা, বাচ্চাদের 400 টাকা এবং জুতোর ভাড়া নেওয়া হচ্ছিল 100 টাকা করে। শিশুতে এসে আরো ভালো লোকেশনের জন্য এখানে জিপলাইন করে চিনাব নদীর ওপারে যাওয়ার ব্যবস্থা রয়েছে। এখানে লংগেস্ট জিপলাইন রয়েছে, যেটার মাধ্যমে এপাশ থেকে ওপাশে যাওয়া যায় এবং ওখানে কিন্তু একদম সাদা চকচকে বরফ রয়েছে। এপাশে যেহেতু প্রচুর মানুষের ভিড় হয়, প্রচুর মানুষের হাঁটা চলার জন্য বরফ অনেকটা অপরিষ্কার হয়ে গেছে। তাই যারা ভিডিও, রিলস বা ফটো তোলার জন্য যায় এপাশ থেকে ওপাশে, তারা জিপলাইন করেই যায়। এর আগে আমাদের কখনো জিপলাইনে চড়ার অভিজ্ঞতা 3 জনের কারোরই ছিল না, কিন্তু এখানে এসে আমাদের খুব ইচ্ছা করলো যে জিপলাইন করে আমরা চেনাব নদীর ওপাশটা একটু যাব এবং ওখানে গিয়ে ওইখানকার বরফটাকেও একটু উপভোগ করব। তো যার জন্য আমরা জিপলাইনে ভাড়া করতে এলাম। তো জিপলাইন মোটামুটি 3 জনের আমাদের 1200 টাকা মতো ভাড়া নিয়েছিল আসা যাওয়া মিলে। তো জিপলাইনের জন্য রেডি হচ্ছি, বা জিপলাইনের জন্য যেটা পরানো হচ্ছে এটাকে হারনেস বলে। এটা একটা নিরাপত্তার সরঞ্জাম। এটা আমাদের শরীরের মধ্যে একটা অংশ লাগানো হচ্ছে এবং আরেকটা অংশ জিপলাইনের তারের সঙ্গে যুক্ত করা হয়। এটা কি হয়, রাইডার যাতে তারের ওপর দিয়ে নিশ্চিন্তে যেতে পারে সেটার জন্য এটা পরানো হয়। এইভাবেই আমরা জিপলাইন করে একে একে চিনাব নদী পেরোলাম এবং ওপাশে গেলাম। যেহেতু প্রথমবার জিপলাইন, তাই উত্তেজনা আর আনন্দ কিন্তু দুটোই ছিল আমাদের মধ্যে। জিপলাইনটা ছাড়ার পর বেশ ভয় লাগছিল, তারপর আস্তে আস্তে ভয়টা কেটে যায়। তখন যেন মনে হচ্ছিল আপনি উড়ছেন। চারিপাশের দৃশ্য দেখতে দেখতে একটা অন্য রকম স্বাধীনতা অনুভব করা যায়। তবে জিপলাইন কিন্তু প্রচুর দুর্ঘটনাও ঘটে। সেক্ষেত্রে বলবো, যদি জিপলাইনে কোনোদিন চড়েন তাহলে অবশ্যই নিরাপত্তা বিষয়ক যে নির্দেশনাগুলো ওনারা দিয়ে থাকেন সেগুলো কিন্তু অবশ্যই মানবেন। দেখো আমি আটকে গেছে। ও মা গো মা, কি হবে গো? আরে বাবা গো, কে কাকে ধরবে? চলে এসো। খুব কষ্টের ব্যাপার, ভীষণ কষ্ট। এই যে গর্তগুলো দেখো, একবার এরকম পা ঢুকে গিয়ে এরকম গর্তে গর্তে পা ঢুকে যাচ্ছে, চারিদিকে এরকম শুধু গর্ত। এই দেখো পা ঢুকে যাচ্ছে। এই দেখো, আর গাম্বুটের মধ্যে পুরো বরফ ঢুকে গেছিল এবং পা পুরো সেম আমারও তাই, খুলে রেখেছি। এই কত বড় বড় তুলেছি ওরে বাবা, এটা কে দায়িত্ব দিয়েছে তোমাকে করা? আমি নিজে সর্বনাশ, আমি তো ঢুকে গেলাম। ভালো হয়েছে Seen a lot of change, been through a lot of pain. Some things are not the same.
as they were a year ago. But all will be okay. এই দেখো আমি কত বরফ তুলেছে। বরফের পাহাড়ে ঘুরতে এসে শাড়ি পরাটা কিন্তু আমি একদম মিস করিনি। শাড়ি নিয়ে এসেছিলাম, শাড়ি পরেছি, প্রচুর ফটো তুলেছি, ভিডিও করেছি, খুব এনজয় করেছি। অনেক দিন ধরে ইচ্ছে ছিল প্রচুর রিলস, প্রচুর শর্ট ভিডিও করব, তো একদম মানে মন ভরে এখানে প্রায় 2-3 ঘন্টা ধরে প্রচুর কিছু করে নিয়েছি। আর এত সুন্দর ওয়েদার, না প্রচন্ড ঠান্ডা লাগছে, বরফে হাত দিলে একমাত্র ঠান্ডা লাগছে। এখন কিন্তু একদমই ঠান্ডা লাগছে না, মানে এখন যদি কেউ স্লিপলেস ব্লাউজ পরেও এসে বলো ভিডিও করবে, নিশ্চয়ই করতে পারো, কোনো প্রবলেম নেই। আমি প্রথমে ভেবেছিলাম, কিন্তু ভাবলাম যদি ঠান্ডা লাগে তো তোমরা সেটাও করতে পারো, একদমই এখানে ঠান্ডা লাগছে না। রোদটা পড়ার জন্য সেই ঠান্ডাটা কিন্তু লাগছে না। এই জায়গাটা মারাত্মক সুন্দর, চারিপাশটা দেখো শুধু বরফ আর বরফ। আমরা তার মাঝখানে কোথায় ব্যাগ রাখবো বুঝতে পারছি না, একটা পাথর পেয়েছি তার মাঝখানে ব্যাগ রেখেছি, নাহলে ব্যাগও বরফের মধ্যে থাকবে। শাড়ি টাড়ি পরে কেদারি মারা হয়ে গেছে, আর রোদটা এখন চলে গেছে, তাই প্রচন্ড ঠান্ডা লাগছে, কাঁপছি। আর বরফগুলোতে পা ঢুকে যাচ্ছে তো, তাই জন্য মানে আমাদের যে গামবুট আছে তার ভিতরে বরফগুলো ঢুকে যাতে পা আরো জমে যাচ্ছে, মানে খুব কষ্ট হচ্ছে। এবার তাড়াতাড়ি পালাতে পারলে বাঁচি। রোদ যতক্ষণ থাকবে ততক্ষণ যদি আপনারা আসেন কোনো কষ্ট নেই, আরাম আছে, কোনো প্রবলেম নেই। কিন্তু রোদ চলে গেলে বিভৎস কষ্ট। এখানের বরফটা এনজয় করতে গেলে একদম সকাল সকাল আসার চেষ্টা করবেন, 9টা-10টার মধ্যেই এসে পৌঁছে যাবেন। রোদ থাকতে থাকতে বরফটা এনজয় করতে পারবেন, কারণ রোদ পড়ে গেলে কিন্তু 2-2-2:30 নাগাদ থেকে সূর্য যখন পাহাড়ের একদম মাথার ওপর থাকে তখন পাহাড়ের নিচে রোদ পৌঁছায় না, ফলে কিন্তু বেলা বাড়লে বরফে এনজয় একদমই করা যায় না, আর ভীষণ কষ্ট হয় ঠান্ডায়। বিকেল 4টে বেজে গেলেই কিন্তু চারিদিক একদম অন্ধকার হয়ে আসে, আর কিন্তু এখানে থাকা যায় না। তো আমরা এখান থেকে ব্যাক করছি, একদম শিশুকে টাটা জানিয়ে আমরা একদম ডিরেক্ট মানালি ব্যাক করব, কারণ সবাই খুব ক্লান্ত আর অনেকক্ষণ সময় আমরা এই শিশুতে কাটিয়েছি। সত্যি কথা মনে হচ্ছিল এই ট্যুরের আরও একটা দিন কেন আমরা শিশুর জন্য রাখলাম না। এত সুন্দর জায়গাটা মুখে বলে সত্যি প্রকাশ করতে পারবো না। তাই অবশ্যই হিমাচলে আসলে আপনাদেরকেও বলবো একবার শিশু গ্রামটা ঘুরে যাবেন। ফেরার সময়টা আমরা আবার অটল টানেলের ওপর দিয়েই গেলাম, আর গাড়িতে যেতে যেতেই একবার সোলাং ভ্যালিটাও ভাবলাম যাওয়ার সময় দেখে নেব। কিন্তু এত ক্লান্ত, আমি তো ঘুমিয়ে পড়েছে। আর সোলাং ভ্যালিটাও যে এরকম বরফের সময় যেরকম লাগে দেখতে, এখন পুরো ফাঁকা গড়ের মাঠ, তবে প্রচুর অ্যাক্টিভিটি কিন্তু এখনও হচ্ছে। আমরা এতটাও ক্লান্ত যে আমরা সোলাং ভ্যালিতে ভাবলাম একবার নামবো, কিন্তু আসার সময় আর নামা হয়নি। পাহাড়ে এতক্ষণ দাপাদাপি করা হয়েছে যে খুব ক্লান্ত হয়ে পড়েছি তিনজনেই। আমাদের একটা ফেসবুক পেজও রয়েছে যার নাম হ্যাপি উইথ অ্যামি, সেটাকেও আপনারা ফলো করে রাখুন যদি ফেসবুক থেকে আপনারা দেখতে চান, সেখানেও অনেক আপডেট পাবেন। যাই হোক, এখন আমরা ফিরছি, আর আগামীকাল আমরা যাব মানালির আরও বেশ কিছু সাইট সিন দেখতে। যেমন আমরা মানালি যে দর্শনীয় স্থানগুলো রয়েছে, যার মধ্যে হিড়িম্বা দেবী টেম্পল, বশিষ্ঠ গ্রাম, মানালি ক্লাব হাউস, হামতা পাস, মনু টেম্পল, এগুলোই যাব। যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই বলবো পরের দিনের ভিডিওটা অবশ্যই দেখবেন এবং আমাদের সাথে থাকবেন, আর এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই বাই। ঠান্ডা থেকে এসে একদম জমে গেছি আমরা, আর অর্ডার করেছি গরম গরম লিকার চা, এই যে, আর বিস্কিট, এখন চা বিস্কিট খাচ্ছি।